এটা কি, মানে যখন আপনাকে রেজিস্ট্রেশন দিবে, এটা রিকোয়ারমেন্টটা হলো সে যদি তার সন্দেহ হয় কোনো কারণে যে না এই অ্যাড্রেসটার মধ্যে আসলে ওই অফিসটা এক্সিস্ট করবে কিনা, বা আদৌ তার নামে এটা নেওয়া আছে কিনা, এটার জন্য সে দুইটা ডকুমেন্ট চেক করে। একটা ডকুমেন্ট হলো তার ডিড এগ্রিমেন্ট, তার এগ্রিমেন্ট যেটা হবে, ডিড যেটা হবে, ডিড তো হবে পরে হবে, ডিড হওয়ার আগে তার একটা ডিক্লারেশন অথবা তার থেকে একটা কনসেন্ট। ভাই একটু মিউটে যান প্লিজ, ঠিক আছে? আর সেকেন্ড ওয়ান হলো যে ওইখানে আদৌ তার অফিস সেট আপ আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায়, আপনি দেখবেন যে আমাদের দেশে অনেক কোম্পানি আছে আজিমপুর। যাদের রেজিস্টার্ড অ্যাড্রেস যেটা আপনার দেখে একটা বাসার নামে রেজিস্টার্ড অ্যাড্রেস দেওয়া আছে। এখন হ্যাঁ, আমাদের দেশে দেয়ার ইজ এ সাম ইস্যুস, যে যার কারণে দেখা যাচ্ছে বাসার নামে রেজিস্টার্ড অ্যাড্রেস দিয়ে একটা কোম্পানি করে ফেলতেছে, কিন্তু ইফ ইউ গো বাই দ্য কমপ্লায়েন্স অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, আপনি কিন্তু একটা স্যার, রেসিডেন্সিয়াল হাউসের এগেনস্টে আসলে রেজিস্টার্ড অ্যাড্রেস করতে পারেন না বাই স্যার একটা প্রিন্সিপাল। বিষয় একটু আপনার সাথে শেয়ার করার ছিল। আজকে একই সময়ে 4টা 15-এ আমাদের ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাস রাখা হয়েছে। এখন আমরা যারা, ওকে। আমাদের যারা 2 জায়গায় ক্লাস আছে তাদের এখন করণীয় কি, এই টাইমটা আনঅফিসিয়ালি সেট করা, মানে এই ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে সময়টা, এটা আনঅফিসিয়ালি সেট করা। এখন আমাদের করণীয় কি স্যার? এখন আমি কি, আমাকে অফিসিয়ালি টাইম দেওয়া আছে 4টায়, এখন যদি ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর টিচার যদি আনঅফিসিয়ালি টাইম দেয়, এটা ইউ শুড রেইজ টু হিম, তাই না? কারণ আমাকে না, তো আমি অফিস আমি থেকে তো সেখানে আমি সেখানে লিখেছি যে আমরা তাহলে আমাদের শিডিউল ক্লাসটা কিভাবে লিভ করব, আমার সেটাও তো করতে হবে। এখন এইটা তো আসলে আমার কাছে এটা উত্তর জানা নেই ভাই, ঠিক আছে? এখানে অনেকেই আছে, আমাদের এই ক্লাসে অনেকেই জি আছে স্যার, যাদের ওখানেও এটা ক্লাস একটু আছে। আসলে সমস্যা। স্যারকে বলা হয়েছে কিন্তু স্যার আসলে মানে কথাই শুনতেছে না। উনি নিজের মতো করে এটা ভোট নিয়ে ডেট দিয়ে দিয়েছে, যাদের সুবিধা তারা নিজের মতো করে ক্লাসে অ্যাটেন্ড করবে। এটা আমার অফিসিয়াল সময় যেটা, সেটার পরিবর্তে আমি অন্য সময় দিই, যাতে আমার কারো ক্ষতি না হয়। কিন্তু ডেটটা এমন ভাবে সেট করা হয়েছে, আমার এদিকে একটা ক্লাস লিড করে আমাকে অন্য ক্লাসে জয়েন করতে হচ্ছে। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এইটা এখন আমি কিভাবে উত্তর দিব ভাই, কারণ আমি তো আর এটা ডেভিয়েট করি নাই। না, আমি তাহলে রিকোয়েস্ট করেছি ওই গ্রুপে, আমি ক্লাস সেকশন রিকোয়েস্ট সাবজেক্ট করেছি যে বের করবেন আমাদের আপনারা একই এগুলো। সময়ে ক্লাস রয়েছে, আমাদের তো একটা লিভ করতে হবে। আমার আমার কাছে তো সবই গুরুত্বপূর্ণ এজ এ সাবজেক্ট। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ যে কনসেপ্ট গুলো ডিসকাশন হবে এগুলো তো পরে আর পাবেন না, তাই না? আচ্ছা, আমি কন্টিনিউ করি, এটার উত্তর আমার কাছে জানা নাই ভাই, আমারটা আমি কন্টিনিউ করি। দেখেন না এখন আপনারা কি করবেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি জি। আচ্ছা, আহ, তাহলে আমার নোটিশ অফ সিচুয়েশন অফ রেজিস্টার্ড অফিস, অর্থাৎ আপনি যে ফর্ম 5 6 এর মাধ্যমে এটা ডিক্লেয়ার করবেন, এটা দুইটা কারণে রাখা হয়। একটা কারণ হলো আপনি আসলে কোম্পানিটা এস্টাবলিশ করতেছেন, এবং সেটা একটা কমার্শিয়াল অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হতে পারে, কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার আরজেসি অনেক সময় নেমে আর্গু যে আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে কেন একটা করতেছেন। তবে আমাদের এখানে যেটা হয়, অনেক সময় ব্যাড প্র্যাকটিস থাকে, যে এমনও কোম্পানি আমরা পাবেন খুঁজে যে এমন অ্যাড্রেস, যে অ্যাড্রেসের আসলে অস্তিত্ব নেই, অস্তিত্ব মানে সামটাইমস ছিল, এখন হয়তো বা নাই, বা অ্যাড্রেসটাই প্রপারলি ভেরিফাইড না। ওইটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস নাই যে তা না। আচ্ছা, আর আরেকটা হলো যে যখন আরজেসি যে রেজিস্টার থাকে, দে হ্যাভ দ্য অথরিটি টু ইন্সপেক্ট। তো এট দ্য টাইম অফ ইন্সপেকশন সে যদি ওই রেজিস্টার্ড অফিসে যদি আপনার ইয়ে না পায়, তাহলে অ্যাজ পার কোম্পানিজ সে বিভিন্ন কি বলে, যেমন নোটিশ ইস্যু করতে পারে, তারপরে সে পেনালাইজ করতে পারে, তারপরে সে আদার্স, মানে সে বিভিন্ন কি বলে, এই কি বলে এটা, পেনাল্টি আর প্রসিকিউশন ইম্পোজ করতে পারে। এরপরে যেটা হলো পার্টিকুলার্স অফ ডিরেক্টর, ম্যানেজার, ম্যানেজিং এজেন্ট, এটা হলো ফর্ম 7। এই ফর্ম 7 এর ক্ষেত্রে যেটা হয় যে আমার এটা বেসিক্যালি প্রমোটর ডিরেক্টর যারা, মানে আমি যখন একবারে কোম্পানি যখন শুরু করি, গতকাল আমরা মনে হয় ফাউন্ডার শেয়ার নিয়ে কথা বলছিলাম টুকটাক, তাই না? স্যার এটা ফর্ম 7 হবে নাকি 12 হবে স্যার? জি স্যার। ও সরি সরি, ফর্ম 12, সরি 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 সরি, ফর্ম 12। তো হ্যাঁ, গতকাল আমরা প্রমোটর ডিরেক্টর নিয়ে আমি আলোচনা করছিলাম। তো প্রমোটর ডিরেক্টররা কি, যখন কোনো কোম্পানি শুরু করে, হু দুই রকম থাকে। একটা হলো হু হ্যাজ অলরেডি পেইড দ্য শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্ট এবং এন্টাইটেলড অ্যাজ এ ডিরেক্টর। আর একটা থাকে হলো প্রমোটর ডিরেক্টর, যে বলে যে আই উইল বাই দ্য শেয়ার
উইদিন সাম ডেজ। তবে অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট যখন আপনি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাবেন সেদিন থেকে অবশ্যই 60 দিনের মধ্যে আপনাকে এই শেয়ারটা বাই করতে হবে। ঠিক আছে? তো সেগুলোর ডিক্লারেশন গুলা আমার এখানে লাগে, ইনক্লুডিং এনওসি। এখানে এনওসিটা ইম্পর্টেন্ট, কারণ হলো অনেক সময় দেখা যায় যে আমার কোন একজন পার্সন, তাকে আপনি ডিরেক্টর হিসেবে ডিক্লেয়ার করলেন, কিন্তু বাট সে আসলে ইন্টারেস্টেড না। তো এই জন্য যাতে পরবর্তীতে তার কোনো সমস্যা না হয়, এখানে এই যখন এই ডিরেক্টর, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্ট হিসেবে যারা থাকবে তাদের নেম যখন ডিক্লেয়ার করা হয়, ইনক্লুডিং তাদের এনওসি এখানে সাবমিট করা হয়। এরপর হলো কনসেন্ট অফ ডিরেক্টর টু অ্যাক্ট। ডিরেক্টর যারা থাকে তাদের কনসেন্ট থাকবে যে আমি সদ ইচ্ছায় এই কাজ করতে যাচ্ছি, সেটা থাকবে। কনসেন্ট হলো ফর্ম 9। আর লিস্ট অফ পার্সনস কনসেন্টিং টু বি ডিরেক্টর, এটা হলো ফিউচার ডিরেক্টর যারা, টিচার ডিরেক্টর যারা। ঠিক আছে? তাহলে ফিউচার ডিরেক্টর যারা, ফিউচার ডিরেক্টর যারা হতে চায় যে আগামী 60 দিনের মধ্যে দে উইল বেসিক্যালি ইনভেস্ট ইন দা বিজনেস, তাদেরও লিস্ট এখানে থাকবে, এটা হলো ফর্ম 10। আচ্ছা, এরপর হলো আমার কমেন্সমেন্ট অফ বিজনেস। আমার একটা এখানে কারো প্রশ্ন ছিল কোশ্চেন স্যার। আছে? জি জি, বলেন স্যার প্রশ্ন বলেন আছে। বলেন বলেন। পার্টিকুলার সব ডিরেক্টরস, ম্যানেজার এন্ড ম্যানেজিং এজেন্টস, এটা যখন চেঞ্জ হবে তখন কি প্রত্যেকবারই আরডিএসসি তে পাঠাইতে হবে? কারেক্ট। প্রত্যেকবারই ফর্ম 12 আপনাকে ইউজুয়ালি যখন চেঞ্জ হবে তখনই আপনাকে পাঠাইতে হবে, আপডেট পাঠাইতে হবে। থ্যাংক ইউ স্যার। বেসিক্যালি ডিরেক্টরশিপ মানে ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্ট হলো প্রথমবার, ফার্স্ট টাইম। আর পরবর্তীতে অনলি ডিরেক্টর যারা, ডিরেক্টর যখন আপনার হোল্ডিং চেঞ্জ হবে তখন আপনাকে ফর্ম 12 আপডেট করতে হবে আরজেসি তে। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে? জি। আচ্ছা, এরপর কমেন্সমেন্ট অফ বিজনেস। বেসিক্যালি কমেন্সমেন্ট অফ বিজনেস ইজ নট রিকোয়ার্ড ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি। কমেন্সমেন্ট অফ বিজনেসটা অনলি রিকোয়ার্ড ফর দ্য পাবলিক লিমিটেড কোম্পানি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, উইদাউট কমেন্সমেন্ট অফ বিজনেস পাবলিক লিমিটেড কোম্পানি তার অপারেশন রান করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির এখানে বেসিক ডিফারেন্সটা হলো, প্রাইভেট লিমিটেড কোম্পানি যেদিন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাবে সেই দিন থেকে সে কমার্শিয়াল অপারেশন রান করতে পারে। বাট পাবলিক লিমিটেড কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরেও তার নেক্সট একটি স্টেপ আছে, সেটা হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। সে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পেলে সে তার অপারেশনটা রান করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমাদের বইতে আসলে সার্টিফিকেট অফ ইয়া নিয়ে কমেন্সমেন্ট অফ বিজনেস আসলে কি বলা আছে। A public company having a share capital and issuing a prospectus cannot commence business until the registrar issues a certificate known as a certificate of commencement of business. যেটা already বললাম। This certificate is issued after the following formalities have been complied with. এক নাম্বার, minimum subscription has been raised. আমি যখন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আমি রেজিস্টার করি তখন এখানে একটা মিনিমাম সাবস্ক্রিপশনের কথা বলা থাকে। তো যখন যদি পাবলিক লিমিটেড কোম্পানি, মিনিমাম সাবস্ক্রিপশন কোম্পানি কেন? কারণ হলো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার শেয়ার যেটা আছে, শেয়ারের একটা পোর্শন বলাই থাকে যে আপনি মার্কেটে শেয়ার ইস্যু করে আপনি টাকা কালেক্ট করবেন। যেহেতু শেয়ার ইস্যু করে টাকা কালেক্ট করবেন, দেয়ার ইজ এ মিনিমাম রিকোয়ারমেন্ট যে মিনিমাম সাবস্ক্রিপশন আসলে পাইলো কিনা। মিনিমাম সাবস্ক্রিপশন না পাইলে সে আপনার কমার্শিয়াল অপারেশন শুরু করতে পারে না। 2 নম্বর হলো এভরি ডিরেক্টর হ্যাজ পেইড দ্য মানি পেয়েবল অন অ্যাপ্লিকেশন এন্ড allotment ফর দ্য শেয়ারস টেকেন আপ বাই হিম। আচ্ছা, এখানে একটু আমি বলি, এখন শেয়ার ইস্যু যেটা হয়, শেয়ার ইস্যুতে আসলে এখন কিন্তু 10 টাকা করে প্রতিটা শেয়ারে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেগ্রিগেশন থাকে না। একটা সময় ছিল একটা শেয়ার দেখা যাইতো যে আমার 2-3টে ইনস্টলমেন্টে টাকা কালেকশন হতো, এখন কিন্তু কোনো ইনস্টলমেন্টে হয় না। তো আপনার বর্তমান যে প্র্যাকটিস সেটা হলো, যখনই আপনি কোনো কোম্পানি সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বিজনেস পাইতে যাবেন, আপনার ডিরেক্টরদের যে পাওনা সেটা আপনি টাকা পাইছেন সেটা আপনাকে জানাইতে হবে এই রেজিস্ট্রারকে। রেজিস্ট্রারকে যখন জানাবেন যে আপনি সকল টাকা প্রপারলি পেয়ে গেছেন, তখনই রেজিস্ট্রার আপনাকে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস দিবে। আদারওয়াইজ সে একটা ক্যাভিয়েট দিয়ে দিবে যে ভাই এগুলো আগে টাকা কালেকশন করেন, অথবা অথবা তাকে ডেট দিয়ে দিতে পারে যে এত দিনের মধ্যে করে। এরপরে বলছে নো মানি ইজ রিপেয়েবল ফর ফেলিউর টু অবটেন স্টক এক্সচেঞ্জ রিকগনিশন ফর দ্য শেয়ারস ওয়্যার সাচ রিকগনিশন ওয়াজ প্রমিসড। আচ্ছা, দেখা যায় আমাদের আমাদের এখানে স্টক এক্সচেঞ্জ কয়টা আছে বাংলাদেশে? দুইটা। দুইটা, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং চট্টগ্রাম স্টক স্টক এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ। জি, চিটাগং স্টক এক্সচেঞ্জ। এখন স্বাভাবিক পাবলিক লিমিটেড কোম্পানি যদি আমার হয়, অবভিয়াসলি মিনিমাম যে কোনো একটা স্টক এক্সচেঞ্জ এটা রেজিস্টার হইতে হবে। তো এখন মনে করেন
যখন কোন একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আপনি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাইলেন, এরপরের কাজ হলো আপনি যেহেতু শেয়ার ইস্যু করবেন এবং শেয়ার ইস্যু করার আগে আপনাকে প্রসপেক্টাস ইস্যু করতে হবে। এর আগে আপনাকে যেটা করতে হয়, আপনি আর যে এই যে এসি ইয়াতে ডিএসসি এবং সিএসসি আপনি যদি দুইটাই চান দুইটাই, অথবা যদি একটা চান একটাই, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় ফর এনলিস্টমেন্ট। এটার জন্য আপনার একটা ফি জমা দিতে হয়। এখন প্রশ্ন হলো ডিএসসি এবং মানে এসএসসি রেগুলেশন অনুযায়ী, ডিএসসি রেগুলেশন অনুযায়ী দেয়ার হ্যাভ সাম রিকোয়ারমেন্ট টু ফুলফিল। কোনো একটা রিকোয়ারমেন্ট যদি আপনি কোনো কারণে ফুলফিল করতে পারেন নাই, এবং ইন দ্য মেইন টাইম আপনার যেই যেই টাকাটা আপনি, মানে প্রথমে তো আপনাকে একটা টাকা জমা দিতে হয় আপফ্রন্ট, এবং পরবর্তীতে এই টাকা যদি আপনি ফেরত চান, এই টাকা আপনি ফেরত পাবেন না। এটাও কিন্তু আপনি কোম্পানির একটা স্পষ্ট বলা আছে, ঠিক আছে? আর a duly verified declaration by a director or the secretary has been filed with the register that the above requirements have been complied with. So এখানে একটু সেক্রেটারির রোলটা বলি। যারা ডিরেক্টর আছে এবং সেক্রেটারি আছে, তারা এই আপনার একটা দিবে, ডিক্লারেশন দিবে যে এই কোম্পানির যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সব ধরনের রিকোয়ারমেন্ট প্রপারলি ফুলফিল করা হয়েছে। কারণ সব যদি রিকোয়ারমেন্ট প্রপারলি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু এই আপনার কি বলে আমাদের যে সার্টিফিকেট অফ ইনকাম কমেন্সমেন্ট, সেটা আপনি পাবেন না। আচ্ছা, সেক্রেটারি কথা একটু বলি। সেক্রেটারি বেসিক্যালি কাজ করে হলো অন বিহাফ অফ দ্য ডিরেক্টরস এবং স্যার পাবলিক একটা লিমিটেড রিলেভেন্ট কোম্পানি। কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই একটু আগে যেটা বললেন যে যে কোনো একটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে হয় পাবলিক লিমিটেড কোম্পানি, তো কারেক্ট। এইখানে আমার কাছে এটাই মনে হয়। কিন্তু স্যার আমাদের বাংলাদেশে যে কয়েকটা ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকে এখন আমরা জানি যে নামে শেষে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি নামটা ধারণ করছে আর কি। কারেক্ট। কিন্তু এদের কারেক্ট। মধ্যে সব ব্যাংক আবার শেয়ার বাজারে নাই। আমি এই ব্যাপারটা আসলে একটু ডাউট, মানে এই ব্যাপারটা কি? এখানে দুইটা জিনিস, এখানে কনসেপ্টটা দুইটা, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা পাবলিক লিস্টেড কোম্পানি। ওকে, অল অল পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লিস্টেড না, জিনিসটা বুঝেন। অল পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লিস্টেড না, ঠিক আছে? যারা লিস্টেড, যারা লিস্টেড, তারা কিন্তু আপনার এই ডিএসসি তে লিস্টেড, বাট কোম্পানির একটা রিকোয়ারমেন্ট হলো ইররেসপেক্টিভ অফ লিস্টিং, ইররেসপেক্টিভ অফ লিস্টিং আপনাকে পিএলসি ইউজ করতে হবে। অর্থাৎ মুবারক আপনার ভাই, আপনি মিউট করেন নিজেকে। আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হলেই আপনাকে পিএলসি লাগাইতে হবে, আপনি লিস্টেড হন আর নন লিস্টেড হন। এটা ক্লিয়ার কিনা? একটা হলো লিস্টিং আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। সকল পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লিস্টেড না। হ্যালো, জি স্যার, মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে? ওকে, এই কারণে দেখবেন কিছু কিছু পাবলিক লিমিটেড কোম্পানি আছে যারা লিস্টেড না, কিন্তু নামের সাথে পিএলসি। কারণ পিএলসিটা কোম্পানির একটা রিকোয়ারমেন্ট, এটা এসএসসি রিকোয়ারমেন্ট না। আর লিস্টিংটা হলো এসএসসি রিকোয়ারমেন্ট। এসএসসি থেকে কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনি লিস্টেড হলে পিএলসি লাগাইতে হবে না নামের শেষে, ঠিক আছে? স্যার, শেয়ারের ফেস ভ্যালু আর নমিনাল ভ্যালু কি সেম? সেম সেম, ফেস ভ্যালু নমিনাল ভ্যালু সেম। ওকে। আচ্ছা, ওকে। ওকে, এরপরে দেখা যাচ্ছে সেক্রেটারি। যেটা সেক্রেটারি কি করে, বেসিক্যালি অন বিহাফ অফ দ্য ডিরেক্টর তারা যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সেগুলা করে। এখানে একটু আমি অ্যাড করি, বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ কিন্তু সেক্রেটারি প্রেজেন্ট থাকে, কিন্তু বাট সেক্রেটারি ক্যান নট ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন অফ এনি ডিরেক্টর। অর্থাৎ ডিরেক্টর কিন্তু দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য শেয়ার হোল্ডার এবং ইলেক্টেড বাই দ্য শেয়ার হোল্ডার, এবং দে আর রিপ্রেজেন্ট দ্য শেয়ার হোল্ডার ইন দ্য বোর্ড মিটিং টু মেক ডিসিশন অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার। বাট সেক্রেটারি কিন্তু সে শুধুমাত্র, তার কাজটা হলো শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ জবটাকে কন্টিনিউ করা। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ জব বলতে কি বোঝাচ্ছে, মনে করেন মিটিং ম্যানুসটা লেখা, মিটিং ম্যানুস সার্কুলার করা, তারপর আপনার ওখানে বোর্ড অফ ডিরেক্টর যখন কোরাম হয়, কোরাম হইলো কিনা সেই জিনিসটাকে নোটিফাই করা, তারপরে আপনার ওখানে অ্যাটেন্ডেন্স শিটের একটা ব্যাপার আছে, যদিও বা এখনকার টেকনোলজি যুগে অ্যাটেন্ডেন্স শিট বা মেনটেন করা হয় না, কারণ দেয়ার ইজ এভরি বোর্ড মিটিং এ দেয়ার ইজ এ ক্যামেরা দিয়ে করে অনেক সময়। এখনকার সময় আরেকটা মডার্ন টেকনোলজি ইউজ করি আমাদের, সেটা হলো যে অনলাইন মিটিং। এবং এখন কিন্তু অ্যাজ পার নিউ রেগুলেশন অনলাইন মিটিং ইজ অলসো ভ্যালিড। তো যেহেতু অনলাইন মিটিং অলসো ভ্যালিড,
তাহলে এইগুলোর মাধ্যমে এগুলো মেনটেন করা হয়। তো এগুলো হলো বেসিক্যালি আপনার সেক্রেটারির কাজ, এবং সেক্রেটারি কিন্তু কোনো এক্সট্রা কোনো কিছু সে লিখতেও পারবে না, এবং সে কোনো ডিরেক্টরকে বাই ল বলতেও পারবে না স্যার এটা করলে তো ভালো হয়, এই জিনিস বলার মতো এখতিয়ার তার নাই। সে অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ জব করবে, ঠিক আছে। এবং দেখবেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিন্তু সেক্রেটারির যে রোলটা সেই জিনিসটা থাকে না। কারণ কি, ওখানে যদি সিএফও থাকে অথবা অডিটর হেড থাকে, সে বাই প্রিন্সিপাল সেক্রেটারি জবটা করে। কারণ সেখানে এসইসি যে রেগুলেশন আছে সেই রেগুলেশন গুলো ওখানে ফুলফিল করতে হয় না, ঠিক আছে। যেটা আমার পাবলিক লিমিটেড কোম্পানি যেটা করতে হয়, কারণ ওইখানে একটা কনসেপ্ট আছে কর্পোরেট গভর্নেন্স। সে কর্পোরেট গভর্নেন্স যেটা হয় আমার ডিরেক্টরশিপ এবং যে ওনারশিপ, দ্যাট ইজ সেপারেট, এবং এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় থ্রু দ্য রেগুলেশন অফ এসএসসি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কি বলা আছে, however public company having share capital but not issuing a prospectus will get the commencement certificate if the following conditions are fulfilled। এটা হলো স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস। আমরা গতকাল দেখছিলাম যে দুইটা জিনিস থাকে, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি প্রসপেক্টাস ইস্যু করে তারা মার্কেটে আসতে পারে, আরেকটা হলো অনেক সময় দেখা যায় সময়ের স্বল্পতা থাকে, রিসোর্সের স্বল্পতা থাকে, তখন এই স্টেট এবং মানে খুব দ্রুত টাকার প্রয়োজন, মার্কেট থেকে নিয়ে তার ব্যবসা রান করতে হবে, কোনো প্রোডাকশন রান করতে হবে, তখন এই স্টেটমেন্ট অফ ইন লিও প্রসপেক্টাস দিয়ে সে তার ব্যবসা রান করতে পারে। এটা আপনার কোম্পানি যাকে এটা অ্যালাউ করে। কিন্তু বাট মনে রাখতে হবে, যখনই আপনি স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস নিয়ে স্টার্ট করবেন, ইট অবভিয়াসলি রেজিস্ট্রারকে জানাইতে হবে, কারণ ওইখানে এমন কিছু থাকা যাবে না যেটা হলো শেয়ার হোল্ডারদের স্বার্থ বিরোধী। আচ্ছা, এখানে তাহলে কিভাবে সে এটা সার্টিফিকেট অফ কমেন্সমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে? যে স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস হ্যাজ বিন filed with the registrar, যেটা অলরেডি বললাম। The directors have paid the money due from them on account of share, যেটা আপনার ওই যে ফাউন্ডার শেয়ার অথবা প্রমোটার শেয়ার যেটা আছে শেয়ারের, সে টাকা সব পে করছে, ওইখানে ডিউ রাখা যাবে না। Actual declaration by the director of the secretary has been filed with the register stating condition has been fulfilled, অর্থাৎ সকল কন্ডিশন ফুলফিল করছে, এই জন্য আমার কি বলে একটা ডিক্লারেশন আমার নিতে হবে। আচ্ছা, এখানে দেখেন একটা কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আপনার বাসায় পড়বেন। এই কোশ্চেন গুলো কিন্তু কেসের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব না, নেক্সট ক্লাসে যদি কোশ্চেন নিয়ে কার কোনো আস্কিং থাকে ওটা নিয়ে আমরা ডিসকাস করবো। এখন আপনি ইয়াতে চলে যান, শেয়ার ক্যাপিটালে চলে যান, পেজ নাম্বার আপনার কত এটা, পেজ নাম্বার 11। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল গতকাল আলোচনা করছিলাম, প্রেফারেন্স শেয়ার করা আছে, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, আচ্ছা রিডিমেবল প্রেফারেন্স শেয়ারটা আলোচনা করা হয়নি। আচ্ছা, প্রেফারেন্স শেয়ারের ক্যাপিটালটা যদি আরেকবার করতেন স্যার ভালো। ক্যাপিটালটা, আচ্ছা ঠিক আছে ফাইন। স্যার ক্যাপিটালে বেসিক্যালি আমাদের একটা কোম্পানিতে টোটাল এখানে 5 ধরনের ক্যাপিটাল থাকে। একটা হলো অথরাইজ বা নমিনাল শেয়ার ক্যাপিটাল, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল, পেইড আপ শেয়ার ক্যাপিটাল, আরেকটা স্পেশাল আছে রিজার্ভ ক্যাপিটাল। প্রথম 4টা হলো ডাইরেক্ট রিলেটেড টু আওয়ার ক্যাপিটাল ইস্যুয়েন্স, যেমন নমিনাল বা অথরাইজ শেয়ার ক্যাপিটাল। নমিনাল বা অথরাইজ শেয়ার ক্যাপিটালটা হলো বেসিক্যালি সিলিং। সিলিংটা কি, যখন আপনি কোনো কোম্পানি স্টাবলিশ করতেছেন, অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটা আমি বললাম যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নেওয়ার আগে আপনাকে সাথে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা দিতে হয়। যখন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন দিবেন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে শেয়ারের কথা বলা থাকবে, দ্যাট ইজ দ্য বেসিক্যালি অথরাইজ বা নমিনাল শেয়ার ক্যাপিটাল। অর্থাৎ আপনি মার্কেট থেকে হাইয়েস্ট নাম্বার অফ শেয়ার কত ইস্যু করে টাকা কালেকশন করতে পারবেন, দিস ইজ কল্ড বেসিক্যালি নমিনাল বা অথরাইজ শেয়ার ক্যাপিটাল। নেক্সট আসতেছে মনে করেন ইস্যুড শেয়ার ক্যাপিটাল। ইস্যুডটা কি, আমি মার্কেটে কত অফার করলাম, আমি অ্যাজ পার মনে করেন আমার মেমোরেন্ডামে বলা আছে আমি 1 লক্ষ শেয়ার আমি ইস্যু করতে পারবো। এখন কথা হলো 1 লক্ষ শেয়ারের টাকা কিন্তু এই মুহূর্তে আমার দরকার নেই, কারণ আমি একটা ব্যবসা যখন রান করি ফেজ বাই ফেজ তার অপারেশন রান করি। এবং এই যখন আমার এই শেয়ার ক্যাপিটালের টাকা, মূল অবজেক্টিভটা কি, মূল অবজেক্টিভটা হলো আমি যে ব্যবসাটা করতে চাই এই ব্যবসাটা আপনার এই প্রোডাকশন রান করার জন্য অথবা ওয়ার্কিং ক্যাপিটাল রান করার জন্য এটাকে সাপোর্ট হিসেবে কাজ করে। তাহলে এখন প্রশ্ন হলো, আমি 1 লাখ শেয়ার আমি এই নমিনাল বা অথরাইজ শেয়ার ক্যাপিটাল আমি ইস্যু করতে পারবো। তো দেখা যাবে আমি একটা আই আই মেক এ প্ল্যান যে হ্যাঁ আমি এই মুহূর্তে 30,000 করবো, আমি হয়তো বা 2 বছর পর আমি দেখবো আমার কোম্পানির কি অবস্থা, এরপর আরো 30,000 করবো, এইভাবে দ্যার ইজ এ প্ল্যান। সো ইফ আই মেক এ প্ল্যান
যে আমি এই মুহূর্তে 30,000 শেয়ার আমি শেয়ার ক্যাপিটাল ইস্যু করব। এই যে আমি অফার করলাম যে ভাই আমি 30,000 শেয়ার আমি ইস্যু করব, যে ভাই তুমি আমাকে মানে অফার দাও যে তুমি আমার থেকে শেয়ার ক্যাপিটাল নিবা কিনা। এখন দেখা গেছে 30,000-এর মধ্যে আমি অ্যাপ্লিকেশন পাইছি 20,000-এর, তাহলে ইস্যুড শেয়ার ক্যাপিটাল কত? 30,000। আর সাবস্ক্রাইব কত? তখন সাবস্ক্রাইব হয়ে যাবে 20,000, এবং যখন আমি সাবস্ক্রিপশন 20,000 করবো, দ্যাট ইস্যুড বিকাম সাবস্ক্রাইব, সেম হয়ে যাবে। এবং এখন মনে করেন এখনকার যে মানে সিস্টেম, এখনকার সিস্টেম বেসিক্যালি পেড আপ ক্যাপিটাল আর সাবস্ক্রাইব ক্যাপিটালের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কারণ কি? কারণ আপনার টাকা মনে করেন 10 টাকা একটা শেয়ার, 10 টাকা পুরোটাই কালেকশন করে রাখা হয়। কিন্তু বাট আগে একটা সময়, দ্যাট মেবি ইন ব্রিটিশ পিরিয়ড অর মেবি ইন দা পাকিস্তান পিরিয়ড। কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই আইন যেটা আছে কোম্পানিজ অ্যাক্ট 1994, এটা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 1932 সালের যে আইন ছিল, সেই আইনটাকে বেসিক্যালি এখানে কি করা হয়েছে, রেপ্লিকা করা হয়েছে। এবং এটা 32 সালের আইন মানে কিন্তু ব্রিটিশ আমলের আইন। এবং ওইখানের আইনের যেই সেই মানে মেইন রুল গুলো ছিল, ওই রুলগুলো কিন্তু আপডেট করা হয়নি। যেটা এখন কোম্পানিজ অ্যাক্ট 2023 একটা ড্রাফট অনুমোদন করা হয়েছিল, কিন্তু জাস্ট যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা এখন কবে আসবে উই ডোন্ট নো, বাট উই এক্সপেক্ট এজ আর্লি চলে আসবে। কারণ ওইখানে এই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। এই যে মনে করেন যে আমার এই শেয়ার ক্যাপিটাল ইস্যুগুলা, তারপর আপনারা দেখবেন এই কোম্পানির ম্যাক্সিমাম জায়গায় জরিমানার পরিমাণ খুবই কম। দেখবেন 500 টাকা, 1,000 টাকা, 50 টাকা, 10 টাকা। আজকের দিনে তো 500 টাকা, 50 টাকা এগুলো কিছুই না। এগুলো তো আপনি নতুন আইনে যদি দেখেন, এগুলো দেখবেন 10,000, 20,000, লাখে লাখে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল থেকে যতটুকু আপনি টাকা পাইছেন, মনে করেন আমি ধরে নিলাম যে সাবস্ক্রাইব শেয়ার ক্যাপিটাল আমার যে যারা শেয়ার পারচেস করছে, তারা 2টা লটে টাকা চাইছে আমার কাছে। তার কাছে কিরকম 2টা লট? মনে করেন যে প্রথমে সে 5 টাকা করে দিবে, পরে সে 5 টাকা করে দিবে। তাই একেবারে শুরুতে আমি তার কাছে 5 টাকা করে চাইলাম, সবাই 5 টাকা করে দিল। পরবর্তীতে 3 মাস পরে আমি আবার 5 টাকা করে চাইলাম। আমি যখন পরবর্তীতে 5 টাকা করে চাইলাম, দেখা গেল 10 জন শেয়ার হোল্ডার সে 5 টাকা দিতে পারে না, এবার দেয় নাই। তাহলে এই 10 জন বাদ দিয়ে বাকি যে সেটা, যেটা আমি টাকা পাইছি, দিস ইজ কল্ড পেড আপ শেয়ার ক্যাপিটাল। আর এই 10 জনের টাকা যেটা আমি পাই নাই, দিস ইজ কল্ড আনপেইড শেয়ার ক্যাপিটাল, যেটা এখানে আসলে বলা নাই। আর লাস্ট হলো রিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল কি? এটা রিলেটেড টু উইন্ডিং আপ। অনেক সময় দেখা যায় আমার কোম্পানি, মনে করেন এই যে বললাম যে 5 টাকা 5 টাকা, প্রথমে আমি 5 টাকা নিছি, পরে আমি 5 টাকা নিব, কিন্তু দেখা যাচ্ছে ইন দ্য মিড টাইমে বুঝতে পারলাম যে কোম্পানির অবস্থা ভালো না, কোম্পানি আসলে বোঝা যাচ্ছে যে রান করাইতে পারবো না। তখন বোর্ড অফ ডিরেক্টর চিন্তা করে, ঠিক আছে আমি যদি কোম্পানি রান করাইতে পারবো না বুঝতে পারতেছি, আমি যদি আর 5 টাকা শেয়ার হোল্ডার থেকে কালেকশন করি, এটা একটা হ্যাসেল। তাহলে কি করি, আমি তার 5 টাকা কালেকশন করবো না। তাহলে কি করতে পারি? তখন আমি ওদেরকে বললাম যে ঠিক আছে ভাই, আমার কোম্পানির সিচুয়েশন তো ভালো না, আমি 5 টাকা এই মুহূর্তে কালেকশন করলাম, এই 5 টাকা আমি কালেকশন করবো না, কিন্তু এই 5 টাকাকে আমি রিজার্ভ ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার করলাম। এটা কেন করলাম? মনে করেন যেহেতু কোম্পানির সিচুয়েশন ভালো না, ইন ফিউচারে কোম্পানি কি হইতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। যদি বন্ধ হয়ে যায় এবং কোম্পানি যে এক্সিস্টিং অ্যাসেট আছে সেটা বিক্রি করে তাদের যে লায়াবিলিটি আছে, লায়াবিলিটি আমি পে অফ করতে পারলাম না, তখন যেটা হবে, এই যে 5 টাকা আমি শেয়ার হোল্ডারদের কাছে বলতে পারবো, দেখো ভাই আমি কিন্তু 5 টাকা রিজার্ভ ক্যাপিটাল হিসেবে আগে ডিক্লেয়ার করছি এবং তোমাকে জানাই রাখছি। মানে কি, এট দ্য টাইম অফ উইন্ডিং আপ আই ক্যান ক্লেম দিস 5 টাকা ফ্রম ইউ টু সেটেল দ্য এক্সটার্নাল লায়াবিলিটি অফ দ্য কোম্পানি। দিস ইজ কল রিজার্ভ ক্যাপিটাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, প্রিফারেন্স শেয়ার গতদিন আমরা আলোচনা করছিলাম যে প্রিফারেন্স শেয়ার কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। প্রিফারেন্স শেয়ারের 2টা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হলো যে আমার কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। আরেকটা হলো রিডিমেবল, নন রিডিমেবল। প্রিফারেন্স শেয়ারের মূল বৈশিষ্ট্য কি? প্রিফারেন্স শেয়ারের মূল বৈশিষ্ট্য হলো এটা বেসিক্যালি আমার ডেটের মতো, ডেট বলতে আমি যেটা বুঝি কি বলে ডিবেঞ্চারের মতো। এখানে একটা ফিক্সড রেট অফ ডিভিডেন্ড কমিট করা হয়। তো বাই ইনস্ট্রুমেন্ট প্রিফারেন্স শেয়ার কিন্তু ইজ এ ডিবেঞ্চার ইনস্ট্রুমেন্ট, কিন্তু বাট এইটার যে ইনস্ট্রুমেন্টের নেচারটা হলো শেয়ার ক্যাপিটাল। নেচারটা শেয়ার ক্যাপিটাল মানে ইউ হ্যাভ আ হাফ ওনারশিপ ইন দা অর্গানাইজেশন। সিম্পল, হাফ ওনারশিপ। আপনি এই এনজয় করতেছেন ইন্টারেস্ট, কিন্তু বাট আপনি বলতেছেন যে আপনি কোম্পানির মালিকানার অংশ। এটা হলো প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। আচ্ছা,
ওকে, এখন আপনার মনে করেন যে এই প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের যেটা হয়, যেটা কিউমুলেটিভ নন কিউমুলেটিভ গত দিন আলোচনা করছি, তাও একটু রিক্যাপ করি। কিউমুলেটিভ শেয়ার কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারটা যেটা, সেটা হলো বেসিক্যালি যেখানে আপনার কোনো একটা সময় মনে করেন কোনো একটা বছরে পর্যাপ্ত প্রফিট নাই, আপনি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারতেছেন না, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারতেছেন না। যখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন আপনি করতে পারবেন না, তখন যেটা হবে, এই যে ডিভিডেন্ডটা সেটা পেয়েবল ক্রেডিট হবে, এবং যখন পরবর্তীতে পর্যাপ্ত টাকা আসবে তখন আপনি এই ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করবেন। কিন্তু বাট যদি এরকম হয় যে আপনার নন কিউমুলেটিভ, তাহলে কি এই ডিভিডেন্ডটা আপনার এই কি বলে ডিস্ট্রিবিউট করার দরকার নাই, যদি না পর্যাপ্ত পর্যাপ্ত আপনার টাকা না থাকে। ঠিক আছে, এটা হলো ডিফারেন্স। আর রিডিমেবল প্রিফারেন্স শেয়ারটা কি? রিডিমেবল প্রিফারেন্স শেয়ার হলো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এই প্রিফারেন্স শেয়ারটা এনক্যাশ হয়ে যাবে। এনক্যাশ কিরকম? মনে করেন আপনার এই, আমি এখন টাকা নিলাম, টাকা নিয়ে বললাম যে ভাই এই টাকা আমি 10 বছর ব্যবহার করবো। 10 বছর, 10 বছর ব্যবহার করব। যদি 10 বছর আমি ব্যবহার করি, তাহলে 10 বছর অটোমেটিকলি এটা এনক্যাশ হয়ে যাবে, মানে ইট লিকুইডেটেড হয়ে যাবে। এটাকে বলতেছে বেসিক্যালি আমার রিডিমেবল প্রিফারেন্স শেয়ার। আচ্ছা, একটু একটু হোল্ড করেন 2 মিনিট। আচ্ছা, ওকে, বইতে কি বলা আছে একটু দেখছি আমরা। Renewable preference shares are those which are purchased back by the company subject to the conditions laid out in the articles and in the act. প্রথম কথা হলো, আপনি যদি রিনিউয়েবল প্রিফারেন্স শেয়ার ইস্যু করেন, অবশ্যই এটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা থাকতে হবে। কারণ যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা না থাকে, তাহলে আপনি রিনিউয়েবল প্রিফারেন্স শেয়ার ইস্যু করতে পারবেন না। এরপর যদি আপনি ইস্যু করতে চান, তাহলে আপনাকে আর্টিকেলটাকে অ্যামেন্ড করতে হবে। আর্টিকেলটা অ্যামেন্ড করে এরপর আপনাকে এই রিনিউয়েবল প্রিফারেন্স শেয়ার ইস্যু করতে হবে। আচ্ছা, Section 154 of the Act provides that a company limited by share may, if so authorized by the article, issue preference share which are or at the option of the company are to be liable to be redeemed. এখানে দুইটা জিনিস, একটা হলো আমি বলে দিলাম 10 বছর পরে আমি ইয়া করব, এই রিডিম করব। আরেকটা বললাম যে না, দের ইজ এ ডিসক্রিশন, করতেও পারি নাও করতে পারি, দুই অপশনই থাকতে পারে। তাহলে যদি এরকম হয় যে আমি ডিসক্রিশনারি হয়, তাহলে কোম্পানি যখন চাবে তখন রিডিম করবে। এখন মনে করেন 10 বছর হয়ে গেল, ঠিক আছে ফাইন, আমি আরো এই ফান্ডটা 2 বছর ব্যবহার করছি, ঠিক আছে 12 বছর পরে করব। তাহলে ইট ডিপেন্ডস আপনার ইন্টেনশন অফ দ্য অর্গানাইজেশন, যে আসলে রিডিমটা রিডিম রিডিমটা কিভাবে হবে। আচ্ছা, সাচ শেয়ারস। আচ্ছা, এরপর কি বলছে? দা সেকশন স্পেসিফাইজ দ্য ফলোইং রুলস রিলেটিং টু দ্য রিডেমশন। 1 নাম্বার কি, 4টা এখানে রেগুলেশন আছে। 1 নাম্বারটা কি? Such shares shall not be redeemed except put of profit of the company which would otherwise be available for dividend or out of the process of the fresh issue of shares made for the purpose of the redemption. আচ্ছা ভাই, আজান দিচ্ছে, আমি একটু হোল্ড করলাম, আজানের পর আবার শুরু করবো। 5টা মিনিট সময় দেন, ঠিক আছে?
শশা নাই যত শশা আনু লাগবে মোবারক হোসেন ভাই মিউট করেন। মোবারক ভাই আপনি একটু মিউট করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথম যেটা আমার কন্ডিশন যেটা সে আমার এই this section is specified with the following rules leading to redemption. Such shares shall not be redeemed except put out of profit of the company which would otherwise be available for dividend or out of the process of fresh issue of the shares made for the purpose of the redemption. আছে রিডিম মানে কি, তারা ক্যাশ টাকা দিয়ে দিতে হবে, তাই তো? তো যদি ক্যাশ টাকা দিতে হয় তখনই আমি রিডিমশন করতে পারবো দুইটা পারপাজে। যদি একটা হলো আমার রিটার্ন অ্যাভেলেবেল রিটার্ন আর্নিংস আছে, তখন আমি রিডিম করতে পারবো। এখন কোম্পানির অ্যাভেলেবেল রিটার্ন আর্নিংস নাই, তাহলে কি আমরা রিডিম করবো? সে রিডিম করতে পারবে না। ঠিক আছে, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো অনেক সময় দেখা যায়, যে আমার আপনার কি বলে আমি রাইট ইস্যু করছি। রাইট মানে ফ্রেশ ইস্যু, নতুন শেয়ার ইস্যু করছি। কেন নতুন শেয়ার ইস্যু করছি? কারণ এই টাকা দিয়ে আমি এই শেয়ার রিডিমশন করবো। অর্থাৎ মনে করেন আমার একটা কমিটমেন্ট আছে, আমি 8 বছর পরে রিডিম করবো অ্যাজ পার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তাহলে 8 বছর পর যদি আমি রিডিম করি, তাহলে আমার টাকার দরকার। মনে করেন আমার পর্যাপ্ত রিটার্ন নাই। যদি পর্যাপ্ত রিটার্ন না থেকে থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এই নতুন শেয়ার ইস্যু করে, যেহেতু আমার কমিটমেন্ট আছে, কমিটমেন্ট ফুলফিল করতে হবে, নতুন শেয়ার ইস্যু করে শেয়ারের টাকা দিয়ে আমি রিডিমশন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন হলো সেই শেয়ার গুলো রিডিম করা যাবে না যদি সেটা ফুললি পেড আপ না হয়। ফুললি পেড আপ মানে তো আমরা বুঝি 10 টাকা শেয়ার, 10 টাকাই টাকা আমার শেয়ার হোল্ডার দিছে। কোনো যদি আনপেইড থাকে, যেমন একটু আগে বললাম যে 5 টাকা 5 টাকার কথা বললাম, এই যে 10 জন শেয়ার আমাকে 5 টাকা করে দেয় নাই, তাহলে এটা যদি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হইতো, তাহলে যেই 10 জন শেয়ার আমাকে 5 টাকা করে দেয় নাই, তারা এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, তার শেয়ার রিডিম করা যাবে না। আগে তাকে ফুললি পেড আপ করতে হবে, আগে সে পুরো টাকা আমাকে দিবে, এরপরে আমি কি করব? রিডিম করব। 3 নাম্বার কন্ডিশন কি? ওয়ার এনি সাচ শেয়ারস আর রিডিমেবল আদারওয়াইজ দেন আউট অফ প্রফিট, out of process of the fresh issues, they shall be transferred to reserve fund to be called the capital redemption reserve fund, a sum equal to amount applied in redeem redeeming the share. আচ্ছা, আমি প্রথমে কিন্তু বলছি দুই ভাবে আপনাকে এটা রিডিম করা যায়। একটা হলো আপনি ডিভিডেন্ড থেকে, মানে আপনার রিটার্ন আর্নিংস থেকে করতে পারেন, আরেকটা করতে পারেন আপনার
ফ্রেশ ইস্যু থেকে। যদি ফ্রেশ ইস্যু থেকে করেন তাহলে ইজি, জাস্ট আপনি যে শেয়ার ক্যাপিটালের টাকা আসছে এই টাকা ওরে দিয়ে দিবেন। ফ্রেশ ইস্যু থেকে করবেন না, আপনি কি করবেন, আপনার রিটার্ন থেকে করবেন। তাহলে এইটা রিডেমশন করার জন্য আপনাকে সেপারেট একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। সেই ফান্ডের নাম কি? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ফান্ড। এই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ফান্ডে আপনি আগে রিটার্ন থেকে টাকা ট্রান্সফার করবেন। রিটার্ন থেকে টাকা ট্রান্সফার করার পরে সেখান থেকে আপনি পে অফ করবেন। 4 নাম্বার হলো where any such shares are redeemed out of process of fresh issue, the premium if payable on redemption must be provided for out of the profit of the company before the shares are redeemed. আচ্ছা দেখেন, তার সাথে যদি কমিটমেন্ট থাকে, ওকে ফাইন, আমি রিডেমশন করব, কিন্তু অ্যাট প্রিমিয়াম বলতে 100 টাকা শেয়ার 110 রিডেমশন করব, তার সাথে এগ্রিমেন্টই আছে। এখন 100 টাকা আই ক্যান রিডিম থ্রু আউট মাই ফ্রেশ ইস্যু, বাট এই যে 10 টাকা প্রিমিয়াম, এই 10 টাকা কিন্তু আমি ফ্রেশ ইস্যু থেকে রিডিম করতে পারবো না। এই 10 টাকা আমাকে যেটা করতে হবে, আমাকে ইয়া থেকে রিডিম করতে হবে, আপনার রিটার্ন থেকে রিডিম করতে হবে। এই 4টা কন্ডিশন ক্লিয়ার কিনা, এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। Subject to the aforementioned rules, the redemption of preference shares may be effected on such terms and in such manner as may be provided by the articles of the company. If a company defaults in complying with any of the provisions of this section, the company and also every officer of the company who is in default shall be liable to a fine not exceeding 2000 টাকা। অর্থাৎ কেউ যদি এই 4টা কন্ডিশনে কোনোটা ডেভিয়েট করে, তাহলে কোম্পানি এবং যে অফিসে তার সাথে রিলেভেন্ট, তারা প্রতিজন 2000 টাকা করে তাকে জরিমানা করা হবে। এরপরে চলে যে মিনিমাম সাবস্ক্রিপশন, 5 নাম্বার পয়েন্ট। আমরা একটু আগে দেখছিলাম যে আমার পাবলিক লিমিটেড কোম্পানিতে যে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, সেটা তখনই পাওয়া যাবে যদি আপনি কি হয়, মিনিমাম সাবস্ক্রিপশন কালেকশন হয়। মনে আছে কিনা? ইয়েস স্যার। ওকে, কি বলছে মিনিমাম সাবস্ক্রিপশন? Where shares are offered to the public for subscription, the prospectus must mention the minimum amount which must be raised by the issue of shares before the company can commence business. অর্থাৎ আপনি প্রসপেক্টাসের মধ্যে বলে দিবেন যে ভাই, আমি 5 লাখ শেয়ার ইস্যু করতেছি, আমার মিনিমাম আমার 50,000 শেয়ারের টাকা পাইলে আমি ব্যবসা শুরু করব। দ্যাট উড বি মাই মিনিমাম সাবস্ক্রিপশন অফ দ্য শেয়ার। The minimum subscription is to be fixed by the directors or by the persons who have signed the memorandum. Acha. Section 180(48)(2) states that no allotment shall be made of any capital of a company offered to the public for subscription unless the amount is stated in the prospectus as the minimum amount is raised by the issue of these shares and at least 5% of that amount have been paid in cash of the company. অর্থাৎ কি বলছে, no allotment shall be made of any capital of a company offered to the public for subscription. অর্থাৎ আপনি পাবলিক সাবস্ক্রিপশন যাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই মিনিমাম যে সাবস্ক্রিপশন সেটা আপনার কালেকশন হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, এবং এই যে মিনিমাম সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা, মিনিমাম অ্যাটলিস্ট 5% অফ দ্যাট অ্যামাউন্ট হ্যাভ বিন পেইড ইন ক্যাশ টু দ্য কোম্পানি, এবং মিনিমাম মানে 5% টাকা এটা কোম্পানিকে ক্যাশে দিবে। কেন ক্যাশে দিবে? কারণ কি, কোম্পানি যখন শুরু করবে তখন তার কিছু এক্সপেন্ডিচার থাকবে। কারণ কোম্পানি যেহেতু শুরু হয় নাই, তার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে ইনিশিয়ালি তার যে এক্সপেন্ডিচার গুলো, এই এক্সপেন্ডিচার ডিল হবে কিভাবে? এই যে ক্যাশের টাকা পাবে, এই ক্যাশের টাকা দিয়ে তার ইনিশিয়াল এক্সপেন্ডিচারটা ডিলিং হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই মিনিমাম সাবস্ক্রিপশন। এখন আমি বললাম যে ভাই, আমার 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ারে আমি 1000 শেয়ার যদি পাই, এটা মিনিমাম সাবস্ক্রিপশন। এটা হুমসিকিলি বললে হবে? জি না, হুমসিকিলি বললে হবে না। যখন আপনি প্রসপেক্টাস ইস্যু করবেন, তখন এই মিনিমাম সাবস্ক্রিপশনের জন্য আপনার কেন মিনিমাম সাবস্ক্রিপশন, এটার একটা ব্রেকডাউন লাগবে। এই ব্রেকডাউনের যে অ্যামাউন্টটা, সেটা কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টেড। 1 নাম্বার, পারচেস প্রাইস অফ এনি নেসেসারি প্রপার্টি। যদি কোনো, মনে করেন যে আমি একটা ব্যবসা শুরু করবো, আমার একটা ফ্যাক্টরি দরকার,
ফ্যাক্টরি দরকার হলে ফ্যাক্টরির জন্য জায়গা দরকার, তাহলে আমার কি ফ্যাক্টরি ওই জায়গা কিনতে হবে। তাহলে আমার এই ফ্যাক্টরিতে আমার কি পরিমাণ টাকা আপনার আসতেছে, সেটা আপনার কি বলে এই দ্য পারচেস প্রাইস অফ এনি ন্যাশনাল প্রপার্টি, সেটা আপনার একটা বেস হতে পারে মিনিমাম সাবসিডির জন্য। প্রিলিমিনারি এক্সপেন্স ইনক্লুডিং কমিশন পেয়েবল ফর দ্য সেল অফ শেয়ার, আপনার যদি প্রিলিমিনারি এক্সপেন্স যদি থেকে থাকে, কারণ আমরা গতদিন কিন্তু আমরা আলোচনা করছি একটা, সেটা কি আলোচনা করছি আপনার সার্টিফিকেট অফ কি বলে ওই যে গতদিন আলোচনা করলাম কি ওই যে আপনার কি বলে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, মনে আছে কিনা আপনাদের? মনে আছে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট? প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, জি স্যার, মনে জি আছে জি স্যার। হ্যাঁ, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্টের কিন্তু একটা এলিমেন্ট ছিল প্রিলিমিনারি এক্সপেন্স, অর্থাৎ ব্যবসা শুরুর আগে কোনো খরচ করছেন সেটাকে আপনি ভ্যালিডেট করতে হবে, সেটা আপনি ভ্যালিডেট করতে পারবেন কিনা। তাহলে হ্যাঁ পারবেন, পরবর্তীতে যদি বোর্ড বোর্ড অফ ডিরেক্টর এটা এগ্রি করে সেই বেসিস আপনি ভ্যালিডেট করতে পারবেন। তাহলে আপনার প্রিলিমিনারি এক্সপেন্সের টাকা, যে টাকাটা আপনি ফেরত দিতে হবে, অথবা আপনার যে আন্ডার রাইটার কমিশনের যে টাকাটা ফেরত দিতে হবে, দ্যাট উড বি আন্ডার পারভিউ অফ দ্য মিনিমাম সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা রিপেমেন্ট অফ এনি মানি বরোড বাই দ্য কোম্পানি ফর দ্য অ্যাবভ টু পারপাস। এখন কথা হলো আপনি অ্যাসেট কিনবেন, এটার জন্য লোন করছেন, লোনের টাকা দেওয়ার জন্য হতে পারে। প্রিলিমিনারি এক্সপেন্সে আপনি টাকা পে অফ করবেন, এর জন্য হয়তো বা কোনো লোন করছেন, কারণ যেই লোকের টাকা দিবেন, বা ব্রোকারেজ কমিশন, ব্রোকারেজ বলতেছে যে ভাই আপনি আমাকে আপফ্রন্ট 50% টাকা অ্যাডভান্স করেন, নাহলে আমি আপনার এই 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 সেল শেয়ার সেল রান করবো না মার্কেটে, এটা ক্যাম্পেইন আমি করবো না। তখন আপনি বাধ্য হয়ে আপনি কিন্তু এক্সট্রা টাকা দিতে হচ্ছে। এখন তাহলে আপনার কাছে আপনি কোম্পানি ফর্ম করেন নাই, কোম্পানি ফর্ম হয়েছে সেদিন হয়েছে, আপনার কাছে টাকা নাই, তাহলে আপনাকে এটা লোন করতে হতে পারে। তো এই লোন, এই পারপাজে লোন যদি নেন, দ্যাট উড বি আন্ডার পারভিউ অফ বেসিক্যালি আমার মিনিমাম সাবস্ক্রিপশন। আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, কত দিনের ওয়ার্কিং ক্যাপিটাল আসলে আমি মিনিমাম সাবস্ক্রিপশন হিসেবে নিতে চাই, কারণ আমাদের বিজনেস অর্গানাইজেশন গুলা ওয়ার্কিং ক্যাপিটাল গুলা রান করে বেসিক্যালি বেসড অন আমাদের ওডি লোন। এখন কথা হলো সব অর্গানাইজেশন তার ওডি লোন নেওয়ার মতো অবস্থা থাকে না, ওডি লোনের ইন্টারেস্ট অনেক হাই, এবং সবাই কিন্তু এটা আমার নিতে পারে না। তো ওই সময় দেখা যায় যে ঠিক আছে ফাইন, আমি লোন না নিয়ে আমি হয়তো 15 ডেজ এর ওয়ার্কিং ক্যাপিটাল যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমি মিনিমাম সাবস্ক্রিপশন দিয়ে কালেক্ট করলাম, অথবা 30 ডেজটা কালেক্ট করলাম। ঠিক আছে? তাহলে এই চারটা প্যারামিটারের উপরে আমার বেস করে আমাকে মিনিমাম সাবস্ক্রিপশনের বেসিক্যালি অ্যামাউন্টটা কত হবে সেটা আমার ডিটারমাইন করা হয়। আচ্ছা, the amount of minimum subscription stated in the prospectus shall be reckoned exclusively of any amount payable otherwise than in cash. All monies received from applicants for shares shall be deposited and kept in a scheduled bank until the certificate of commencement of business is obtained. অর্থাৎ এগুলো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সে ব্যাংক অ্যাকাউন্টে এটা ডেপোজিট করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পান। যখন আপনি সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পাবেন, তখন এই টাকাটা আপনি অপারেট করতে পারবেন, আদারওয়াইজ এটা ওই অ্যাকাউন্টেই জমা থাকবে। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, এই যে মিনিমাম সাবস্ক্রিপশন অ্যামাউন্টের এই টাকাটা, এই যে টাকা এই আপনি এখনো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পান নাই, তাহলে কি এই টাকা ব্যবহার করতে পারবেন কিনা? পারবেন না। এই টাকাটা আপনার এক ব্যাংক অ্যাকাউন্টে প্রিজার্ভ করতে হবে, এবং এটা রেজিস্ট্রারকে নোটিফাই করতে হবে যে ভাই দেখো আমার এই টাকা আমি কালেকশন করছি, মিনিমাম সাবসিডি টাকা বিভিন্ন শেয়ার হোল্ডার থেকে কালেকশন হয়েছে, কিন্তু এই অ্যাকাউন্টে টাকাটা রাখা আছে। তখন যেটা হবে, পরবর্তীতে আপনি যখন সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পাবেন, তখন ওই টাকাটা ব্যবসায় পারপাসে ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ওকে, থ্যাংক ইউ Clear? স্যার। জি। আচ্ছা, অল্টারেশন অফ ক্যাপিটাল, অল্টারেশন অফ ক্যাপিটাল কোম্পানিটা বলতে এখনো ব্যাংক অ্যাকাউন্টে হয় নাই, তাহলে টাকা স্টকটা কি কই স্যার? আচ্ছা, এখানে কোম্পানি নামে অ্যাকাউন্ট হবে না, কোম্পানির তো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে হবে। হয় নাই, টাকাটা রাখবো কই? কারেক্ট, আন্ডারস্টুড। এই অ্যাকাউন্টটা কোম্পানির নামে হবে না, এই কোম্পানিটা হয়তো কোনো একটা পার্সনের নামে, কোনো একটা ডিরেক্টরের নামে হবে। যখন যখন ওই ডিরেক্টর নামে অ্যাকাউন্টটা হবে, যখন আপনি ওই আহ, আপনি সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস পেয়ে গেল, তখন এই ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং ওই রেসপেক্টিভ যে ডিরেক্টরের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, এরপরে আপনি ওখান থেকে ব্যবহার করবেন। ঠিক আছে? ক্লিয়ার এটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, স্যার এরপর হলো নাম্বার আমার 4 স্টকটা কি গ্যাপ গেল নাকি না মিস করলাম? না, এটা দরকার নাই। ঠিক আছে, দরকার নেই।
ঠিক আছে। আচ্ছা, অল্টারেশন অফ ক্যাপিটাল। অল্টারেশন অফ ক্যাপিটাল আসলে চেঞ্জ অফ ক্যাপিটাল। যেমন মনে করেন আমি অথরাইজ ক্যাপিটাল আমার 1 লাখ ইউনিট ছিল, এখন আমি এটা 10 লাখ ইউনিট করতে চাই। কেন 10 লাখ ইউনিট করতে চাই? আমার ব্যবসার প্রসপেক্ট ভালো, আমি দেখতেছি যে ব্যবসা এক্সপান্ড করতেছে, তাহলে আমি যে মোর ক্যাপিটাল যদি আমি কালেকশন করতে পারি, আমি মোর বিজনেস এক্সপান্ড করতে পারবো। এই কারণে আমার অল্টারেশন অফ ক্যাপিটাল প্রয়োজন হতে পারে। অল্টারেশন মানে চেঞ্জ। আচ্ছা, স্যার কাইন্ডলি ওকে। একটু স্লাইডটা চেঞ্জ করবেন। এটা আসলে আমার কাছে তো নাই। অল্টারেশন অফ ক্যাপিটাল তো দেওয়া আছে তো, ঠিক আছে। A company can alter its share capital in a manner prescribed mentioned in the article. ঠিক আছে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যেভাবে বলা আছে সেইভাবে আমার অল্টারেশন করতে হবে। এখন আর্টিকেলে যদি বলা না থাকে তাহলে অল্টারেশন করতে পারবেন কিনা? যদি শিডিউল ওয়ানে কোথাও বলা থাকে অল্টারেশনের কথা তাহলে পারবেন, বাট শিডিউল ওয়ানে যদি বলা না থাকে এবং আর্টিকেলও বলা নেই তাহলে আপনি অল্টারেশন করতে পারবেন না। তাহলে সেই অল্টারেশন যদি আপনাকে করতে হয়, আপনাকে আগে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করে নিয়ে তারপরে অল্টারেশনটা করতে হবে। ঠিক আছে। However, if no such power is provided, however, if no such power is provided in the article, the that may alter the article by special resolution so as to provide for such purpose. যেটা আমি বললাম, আগে আপনি আর্টিকেল চেঞ্জ করবেন, এরপর আপনি অল্টারেশন করবেন। The capital may be altered so as to 4 রকম ভাবে হইতে পারে। ইনক্রিজ, কনসলিডেট মানে মার্জার, ক্যান্সেল, অর্থাৎ এক্সিস্টিং আছে শেয়ার আমি ক্যান্সেল করে দিলাম, আমি শেয়ার আর রাখবো না, ব্যবসা আর বড় করতে চাই না, ব্যবসা ছোট করে দিব। এটা হলো কনভার্ট, অর্থাৎ কনভার্ট করে ফেলা, শেয়ারকে স্টকে কনভার্ট করলাম বা স্টকে শেয়ারে কনভার্ট করলাম, শেয়ারকে ডিবেঞ্চারে কনভার্ট করলাম বা ডিবেঞ্চারে আমি রিডিউমেবল ডিবেঞ্চারকে আমি কনভার্টেবল স্টক নিয়ে আসলাম। বিভিন্নভাবে আমি এটা কনভার্ট করতে পারি। প্রথমটা ইনক্রিজ অফ ক্যাপিটাল। ইনক্রিজ অফ ক্যাপিটালের সবচেয়ে ইজি ওয়ে হলো রাইট ইস্যু। রাইট ইস্যুটা কি? আমার শেয়ার ক্যাপিটাল 2 ভাবে বাড়তে পারে, একটা হলো বোনাস শেয়ারের মাধ্যমে, একটা হলো রাইট শেয়ারের মাধ্যমে। বোনাস শেয়ারটা কি? বোনাস শেয়ার হলো অল্টারনেটিভ অফ ডিভিডেন্ড। আমি আমার হাতে ক্যাশ নাই, ক্যাশ ডিভিডেন্ড দিতে পারতেছি না, আমি তাকে ওনারশিপ দিলাম। এবং একটা জিনিস মনে রাখতে হবে, বোনাস শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে কিন্তু কোম্পানির টোটাল ভ্যালু কিন্তু বাড়ে না, যেটা হয় পার ইউনিট শেয়ার ভ্যালু, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন বলে যেটাকে, মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু ডেটেরিয়েট করে। যেমন মনে করেন আজকের দিনে কোনো একটা কোম্পানির নেট অ্যাসেট হলো 100 কোটি টাকা, কোম্পানির 100 শেয়ার আছে, মানে ইজি ইজি আন্ডারস্ট্যান্ডের জন্য 100 শেয়ার আছে। এখন 100 শেয়ার হলে তাহলে পার শেয়ারের এনএভি কত? 1 কোটি টাকা। এখন মনে করেন যে কোম্পানি সে বললো যে ভাই আমার পক্ষে ক্যাশ দেওয়া সম্ভব না, আমি তোমাকে 100% বোনাস ডিভিডেন্ড ডিক্লেয়ার করলাম। তাহলে 100% বোনাস ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করে থাকে তাহলে 100 শেয়ার হয়ে গেল 200 শেয়ার। তাহলে এখন প্রশ্ন হলো কোম্পানির ভ্যালু 100 কোটি টাকা আছে, কোম্পানির ভ্যালু 100 কোটি টাকা কি কমলো না বাড়লো? কিছুই হয় নাই। তাহলে হইলো কি? স্প্লিট হয়েছে স্যার। শেয়ার পার ইউনিট শেয়ার ভ্যালু যেটা আছে, সেই পার ইউনিট শেয়ারের মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু, যেটাকে আমার মার্কেট ভ্যালু, সেটা কিন্তু 50 কোটি টাকা হলো 100 কোটি টাকা জায়গায়। এটা ক্লিয়ার কিনা? কারণ এটা অনেক অনেক কনফিউশন থাকে যে ভাই আমি বোনাস শেয়ার ইস্যু করছি, আমার নাম্বার অফ শেয়ার বাড়ছে, মানে আমার মার্কেট ভ্যালু বাড়ছে। নো, আমার মার্কেট ভ্যালু কিন্তু কমে নাই, আমার টোটাল মার্কেট ভ্যালু সেমই আছে, পার ইউনিট মার্কেট ভ্যালু ডেটোরিয়েট করছে। এটা ক্লিয়ার কিনা সবার কাছে? স্যার এটা বুঝতে কি পারলাম না স্যার। কি স্প্লিট করছে? স্যার ইয়েস তাহলে স্যার। এই বোনাস শেয়ার নিয়ে হচ্ছে লাভ কি? তুমি শেয়ার হোল্ডার, ওনার তো কোনো লাভ নেই। আচ্ছা, শেয়ার হোল্ডারদের লাভের জন্য বোনাস শেয়ার দেওয়া হয় না। এটা হলো এটা হলো বেসিক্যালি এটা হলো ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। আপনি যদি একটা কোম্পানি দেখেন, কোম্পানির ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল করবেন। একটা জিনিস হলো আমার নেট অপারেটিং প্রফিট, আরটা হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো। ঠিক আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কি? অর্থাৎ আপনার কতটুকু অপারেটিং প্রফিটের কতটুকু আপনার ক্যাশ ফ্লোতে আছে। এখন মনে করেন আপনার অপারেটিং প্রফিট আছে 100 কোটি টাকা, ক্যাশ ফ্লো আছে হলো 40 কোটি টাকা, হইতেই পারে আপনার এই রিসিভেবল বেশি, আপনি ক্রেডিট সেল অনেক বেশি হয়েছে। এখন প্রশ্ন হলো আপনি যদি ডিভিডেন্ড আকারে টাকা দিয়ে দেন তাহলে তো আপনার এই জায়গা থেকে টাকাটা বের হয়ে যাবে। তাহলে আপনি যদি এই টাকাটা বের হয়ে যায় তাহলে আপনি কোম্পানি রান করবেন কিভাবে? তখন কোম্পানি একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেয়, ঠিক আছে আমি তার যারা শেয়ার হোল্ডার আছে ওদের এক্সপেকটেশন ও ডিভিডেন্ড, আমি তো তাদেরকে কি করতে পারবো না, তাদের এক্সপেকটেশনকে ডেটোরেট করতে পারবো না। তাহলে কি করি? আমি একটা রেশিও করি যে আমি
মনে করেন যে আমি টোটাল ডিভিডেন্ডের 70% আমি তাকে স্টক দিব, বোনাস শেয়ার দিব, আর 30% ক্যাশ দিব। তাহলে এই 70% লাভ কি? 70% লাভ সে ভবিষ্যতে পাবে। কিরকম? আগামী বছর যখন তাকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে, এই 70%-এর উপরে কিন্তু সে এক্সট্রা ক্যাশ পাবে। এই কারণে দেওয়া হয়। এটা শেয়ার হোল্ডারদের আসলে যারা টেম্পোরারি গেইনার, মানে টেম্পোরারি গেইনার বলতে আমি ওই মার্কেটে শেয়ার কেনা বেচা করে গেইন করতেছে, তাদের কিন্তু আসলে ইন রিয়েল সেন্সে লাভ নেই। লাভ কাদের? যারা স্যার হোল্ডিং করবে। বলেন। ক্যাশ ডিভিডেন্ড মানে বোনাস ডিভিডেন্ডটা যেটা হচ্ছে মানে বোনাস শেয়ার যেটা দেওয়া হচ্ছে, তার মানে এর দ্বারা হচ্ছে কোনো প্রভাব পড়তেছে না তো, জাস্ট নো না, লায়াবিলিটিটা কোনো ইনক্রিজ হচ্ছে। কারেক্ট কারেক্ট না, লাইবিলিটি ইনক্রিজ করছেন আর হ্যাঁ, মানে কোম্পানির জন্য লাইবিলিটি ইনক্রিজ, কারেক্ট, কোম্পানি শেয়ার জি, এবং ক্যাপিটাল পরবর্তী বাড়বে। সময় যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তখন ওইটার সাথে অ্যাডজাস্টেবল। কারেক্ট, ওটার সাথে অ্যাডজাস্টেবল, ওই নাম্বার অফ শেয়ারের উপর তার ডিভিডেন্ড পাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মানে আপনার মানে বোনাস ডিভিডেন্ড অ্যাড হওয়ার পরে। ওকে ওকে স্যার, গট ইট। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা গেল আমার বোনাস ডিভিডেন্ড। আরেকটা হলো ক্যাশ যদি কালেকশন, রাইট শেয়ার। রাইট শেয়ার সিম্পল, সেটা হলো যে আমি ক্যাশ কালেকশন করতে চাই, আমি বোনাস মানে আমার এক্সিস্টিং ক্যাশে শর্টেজ আছে, আমি ক্যাশ কালেকশন করতে চাই শেয়ার ইস্যুর মাধ্যমে। তখন এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার থেকে আমি একটা স্যার প্রিভিলেজ দিব। একটা প্রিভিলেজ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার বোনাস শেয়ারের ক্ষেত্রে যখন শেয়ার হোল্ডারকে বোনাস সেটা দেওয়া হচ্ছে, তখন পার শেয়ারের ভ্যালু যদি ইনক্রিজ করে, তখন সেটা বেনিফিট না শেয়ার হোল্ডারদের জন্য? আবার বলেন, মার্কেট প্রাইস, কোশ্চেন বুঝিনি আপনার, আবার বলেন, কোশ্চেন বুঝিনি। বোনাস শেয়ারের ক্ষেত্রে যদি পার শেয়ারের মার্কেট ভ্যালুটা ইনক্রিজ হয়, সেক্ষেত্রে সেটা শেয়ার হোল্ডারদের জন্য পরবর্তী হ্যাঁ, ক্ষেত্রে যদি গিয়ে এটা আপনার বেনিফিট বোনাস হিসেবে শেয়ার কাজ করে। ইস্যু করার পরে, এখানে ব্যাপার আছে, এখানে একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিস। বাই থিওরি বোনাস শেয়ার ইস্যু করার পরে মার্কেট ক্যাপিটালাইজেশন চেঞ্জ হওয়ার কোনো মানে এখতিয়ার নাই, মানে চেঞ্জ হওয়ার কোনো মানে মানে রিজন নাই, রাইট বাই স্যার। থিওরি। আচ্ছা, প্র্যাকটিস ডিফারেন্ট। প্র্যাকটিসটা ডিফারেন্ট কি? যেমন আপনি মনে করেন, এটা বুঝতে হলে আবার আপনাকে মার্কেট এফিসিয়েন্সি বুঝতে হবে, অর্থাৎ ইনফরমেশন অ্যাসাইমেট্রি। 3 ধরনের মার্কেট আছে, একটা হলো স্ট্রং মার্কেট, সেমি স্ট্রং মার্কেট আর উইক মার্কেট। আমাদের মার্কেটটা হলো উইক এবং সেমি স্ট্রং এর মাঝামাঝি, আমরা না উইক না সেমি স্ট্রং। উইক মার্কেটটা কি? যেটা হলো সম্পূর্ণ গুজবের উপরে ডিপেন্ড করে বা মার্কেট চলে। যেমন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, যেমন আমার এখনো মনে আছে 2009-10 সালের দিকে কি হয়েছে, সৌদি প্রিন্স বলছে সে রূপালী ব্যাংক পারচেস করবে। তো রূপালী ব্যাংক পারচেস করবে, রূপালী ব্যাংক পারচেস করার কারণে সে শেখ হাসিনাকে পাঠাইছে, খেজুর পাঠাইছে। শেখ হাসিনাকে খেজুর পাঠানোর কারণে পার একদিনে শেয়ারের দাম 30 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে। তাহলে মানে কি? এটা হলো আমার মার্কেটটা ড্রাইভ করতেছে উইক মার্কেট। মানে কি? দিস ইজ উইক মার্কেট। আমার গুজবের উপর বেস করে আপনার মার্কেট মানে প্রাইস ভ্যারি করে। তাহলে এই মার্কেটে যদি আপনি বলেন যে বোনাস শেয়ারের পরে মার্কেট ক্যাপিটাল অর্থাৎ মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার বাড়বে কি? হ্যাঁ বাড়বে। কারণ কি? ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েটলি নাই। বাট যদি আপনি স্ট্রং মার্কেট ধরেন, যে যেখানে আপনি ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েটলি আছে, সেখানে কিন্তু বাই প্রিন্সিপাল বাড়ার কথা না। আপনি যে প্রশ্নটা করছেন, থিওরি বাই থিওরি এখানে there is no gain on for the shareholder, by practice there is gain to the shareholder. অ্যান্সার পাইছেন আপনি? অ্যান্সার জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। কিন্তু আমাদের মার্কেটে তো কখনো স্যার প্রাইসটা বাড়ে না। তার মানে পার পার ইউনিট অফ মানে পার ইউনিট অফ শেয়ারের প্রাইসটা তো তখন আরো কমে যায়। মানে যেটা আপনি বলেছেন যে এক কারেক্ট। কোটি এখন টাকা ওনার প্রাইস হলে প্রশ্নটা, সেটাকে। আচ্ছা এখন এখন আপনি আপনাকে বলি উনি যেটা কি বলছে। মনে করেন আমার 100 শেয়ারের জায়গায় 200 হয়েছে, ওকে, তাহলে মার্কেট ভ্যালু প্রত্যেকটা 50 কোটি হওয়ার কথা। এখন মনে করেন মার্কেট ভ্যালু 60 কোটি টাকা হয়েছে, তাহলে 60 কোটি টাকা হইলে বাই প্রিন্সিপাল কিন্তু 5 শেয়ার আপনার 10 কোটি টাকা গেইন আছে। বুঝছেন কিনা? উনি এই জি স্যার, অ্যান্সারটা, এই উত্তরটা চাইছে আমার কাছে। আচ্ছা। আপনার টোটাল আপনার পার ইউনিট শেয়ার ভ্যালু কমে গেছে, কিন্তু বাট প্রপোর্শনালিটি যতটুকু কমার কথা ততটুকু কমে নাই। তো যতটুকু কমে নাই ততটুকু আমার মার্কেট গেইন। ক্লিয়ার? স্যার বোনাস হ্যালো, শেয়ার ইস্যুর ক্ষেত্রে, স্যার বোনাস শেয়ার বলেন। যখন আমরা ইস্যু করছি, হুম, ওইটা ইন দা টাইম ওটা কি ফেস ভ্যালু হিসাবে ট্রিট হবে এটা? ফেসবুক অবশ্যই ফেসবুক। তাহলে স্যার ফেস ভ্যালু তো সেম থাকে, পরবর্তী মার্কেট ভ্যালু বাড়তে ফেস পারে। ভ্যালু আমি আপনাকে বলে দেই, এসএসসি রেগুলেশন অনুযায়ী বাংলাদেশের সকল শেয়ারের মানে লিস্টেড কোম্পানি, সকল লিস্টেড কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা।
এখন মনে করেন আপনি 100% বোনাস শেয়ার দিছেন, মানে কি আপনার একটা শেয়ার থাকলে আপনি আরো একটা শেয়ার পাইছেন, তাহলে আপনার টোটাল নাম্বার অফ শেয়ার হয়ে গেল দুইটা। আপনার এই টোটাল নাম্বার অফ শেয়ারের ভ্যালু হয়ে গেল মানে বুক ভ্যালু হয়ে গেল 20 টাকা। জি ঠিক আছে। আচ্ছা, যেটা রাইট ইস্যু কথা বলতেছিলাম, তাহলে আমার কি হবে, আমি মার্কেটে আমি এক্সিস্টিং যারা আমার শেয়ার হোল্ডার তাদেরকে আমি একটা অফার দিব যে ভাই দেখো ভাই, আমার টাকার প্রয়োজন, তোমার কাছে 100 শেয়ার আছে, আমি আর 10% আমি রাইট ইস্যু করতে চাই, আমি তোমাকে 10টা শেয়ার অফার করতেছি, তুমি 10টা শেয়ার আমার থেকে বাই করো। এখন প্রশ্ন হলো, যাকে আমি অফার করতেছি সে কি আমার শেয়ার কিনতে বাউন্ড কিনা? নো, হি ইজ নট বাউন্ড, হি ইজ নট বাউন্ড। তাহলে মনে করেন আমার মার্কেটে 1 লক্ষ শেয়ার হোল্ডার আছে, 1 লক্ষ শেয়ার হোল্ডারকে আমি অফার করলাম, ধরে নেন প্রত্যেকের কাছে একটা করে শেয়ার আছে, আমরা মানে ইজি হওয়ার জন্য। তাহলে আমি আরো 100% আমি ইয়া করতে চাই, রাইট শেয়ার ইস্যু করতে চাই, মানে কি প্রত্যেককে আমি একটা করে অফার করলাম শেয়ার। এখন এর মধ্যে একটা করে যখন অফার করলাম, এর মধ্যে 70 জন বললো ভাই ঠিক আছে আমি নিব, তাহলে নিলে তাহলে আমি তোমাকে শেয়ার ইস্যুর ব্যবস্থা করে তুমি টাকা দাও, তা আগে টাকা দিবে, আমি তারপরে আমি তার নামে শেয়ার অ্যালট করে দিব। মানে এখন শেয়ার অ্যালট করা সহজ, কারণ এখন সিডিডিএল এর মাধ্যমে ইলেকট্রনিক শেয়ার অ্যালট করা যায়, আগে তো ফিজিক্যাল শেয়ার অ্যালট করতে হতো। আচ্ছা, এখন 30% লোক যে বলছে না রে ভাই আমার দরকার নাই, আমার হাতে টাকাও নেই, আমি তোমার টাকাও দিতে পারবো না, আমি ইনভেস্টমেন্ট করবো না, তাহলে 30% কি হবে? এই 30% শেয়ার তাহলে অন্য কারো কাছে, জেনারেল পাবলিকের কাছে ইস্যু করতে পারবো না? জেনারেল পাবলিকের কাছে ইস্যু করতে পারবো না, কারণ জেনারেল পাবলিকের কাছে যখন আমার শেয়ার ইস্যু করতে হবে তখন প্রসপেক্টাসের থ্রুতে আপনাকে যাইতে হবে। এই যে রাইট ইস্যু কিন্তু আপনার প্রসপেক্টাসের থ্রুতে যান নাই, রাইট ইস্যু আপনি ইমিডিয়েট টাকা দরকার, এক্সিস্টিং শেয়ার হোল্ডারের মাধ্যমে এক্সট্রা মানে একটা মানে এক্সট্রা অফারের মাধ্যমে আপনি শেয়ারটা কালেকশন করছেন, তাহলে ওই 30% কিন্তু ওই অফারটা ল্যাপস হয়ে গেল, ওটাকে আর এক্সিকিউট করা যাবে না। ক্লিয়ার? তাহলে স্যার আমি যে শেয়ার আপনার কথা কেটে যাচ্ছে ভাই, বুঝতেছি না, আবার বলেন। কোম্পানি আমাকে অফার করে যে আপনি আপনার কথা শেয়ারটা কিছু নেন, বুঝতেছি না ভাই, তো স্যার কেটে এটা যাচ্ছে, আবার বলেন। আমার লাভ কি স্যার? হ্যালো, স্যার বলছিলাম যে কোম্পানি যদি আমাকে অফার, যখন আমাকে অফার করতেছে যে আপনি যে একটা শেয়ার নিতে হবে বা দুটা শেয়ার নিতে হবে, সেক্ষেত্রে স্যার আমার প্রফিটটা কি, আমি যে শেয়ারটা নিব? মানে এটা এই যে তো বললাম যে 70% লোক গেইন দেখছে বলেই কিন্তু সে কিনতে চাইছে, আর 30% লোক গেইন দেখে নাই বলে কিন্তু সে কিনতে চায় নাই। সিম্পল। এটা তার বিভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে, সে চিন্তা করতে পারে আমি শেয়ারটা এখান থেকে কিনি কারণ আমি তো অ্যাড পারে পাবো, মার্কেটের শেয়ারের দাম আছে হয়তো ডাবল, তাহলে আমি অ্যাড পারে নিয়ে মার্কেটে বিক্রি করে দিব, তাই না? বুঝতে পারছি স্যার। এই আর রাইট কি। স্যার, এখানে শেয়ারের প্রাইসটা তো মেনশন করে দেয় যখন রাইট ইস্যু করে যে আসলে এত কারেক্ট, টাকা কারেক্ট, আপনাদেরকে এই জি, প্রোডাক্টটা বেচতে দেওয়া হবে। কারেক্ট। কিন্তু মার্কেট ক্যাপিটাল তো বেশি, নাহলে তো কিনবেন না সে। জি কারণ মনে করেন মার্কেটে, মনে করেন মার্কেট ভ্যালু আছে 15 টাকা, এখন আপনি যদি তারে বলেন যে আমি 20 টাকায় শেয়ার ইস্যু করবো, কারো মাথা মাথা খারাপ হয়েছে যে 20 টাকা কিনবে, তারা বলতে হবে ভাই আমি এক পারে দিব 10 টাকা, তুমি এইটা কিনে আমার থেকে কিনা তুমি 5 টাকা মার্কেট থেকে পারলে গেইন করে নিয়ে দাও, তখনই তো সে শেয়ার নেবে, নাহলে কেন নিবে? তার গেইন না থাকলে সে কেন শেয়ার ইস্যু করবে? সে শেয়ারের দিন বলবো, রাইট। তাই না? সো ভাই আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু সালাম।